গ্রামের জমিদার হলেন প্রতাপ নারায়ণ চৌধুরী। তার রয়েছে বিশাল বড় পাটের ব্যবসা। বাড়িতে প্রতাপ নারায়ণ চৌধুরীর দুই মেয়ে রূপা ও দীপা ও তার স্ত্রী মতিকে নিয়ে তার বেশ ভালোই দিন কাটে। গ্রামের মানুষের বিপদে আপদে সব সময় প্রতাপ নারায়ণের মন কেঁদে ওঠে। সে সব সময় দুঃখী মানুষদের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। একদিন গ্রামের একজন কৃষক এলেন প্রতাপ বাবুর বাড়িতে। প্রণাম জমিদার বাবু। বলো, কি হয়েছে? জমিদার বাবু, এবার আমার জমিতে ভালো মতো ফসল হয়নি, ঘরে চাল ডাল কিছুই নেই। বেশ, তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই গ্রামের কেউ না খেয়ে মরবে না। তারপর জমিদার বাবু তার গ্রামের সেই কৃষককে চাল ডাল সবকিছু দিয়ে সাহায্য করলেন। দূর থেকে দীপা সবটা লক্ষ্য করল। সেই কৃষক চলে যাওয়ার পর দীপা এগিয়ে এলো তার বাবার কাছে। এদি মা, তুমি? বাবা, আমার একটা কথা তোমাকে বলার ছিল। বলো, কি কথা? এভাবে তোমার সবকিছু গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দাও, তাতে তোমার অর্থের অভাব হয়ে যায় না? তুমি কষ্ট করে রোজগার করে কেন সবাইকে তা দিয়ে দাও? আমি হলাম এই গ্রামের জমিদার, আমি যারা ওদের আর কেই বা আছে। ওদের বিপদে পড়লে তো সাহায্য আমাকেই করতে হবে। অর্থ তো আমি প্রতিনিয়ত রোজগার করছি, আর ওদের কষ্টের জীবনটা দেখলে আমার প্রাণ কেঁদে ওঠে। তাই তো বারবার সাহায্য করতে এগিয়ে আসি আমি। দীপা মুখটা কালো করে সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আমার রোজগার করা টাকা হলে তো আমি একটি টাকাও কাউকে দিতাম না। আমার বাবার যত দরদ ওই গরিব লোকদের প্রতি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন প্রতাপ নারায়ণ চৌধুরী তার স্ত্রী মতিকে বললেন, বুঝলে গিন্নি, এবার দুই মেয়ের বিবাহ দেওয়া উচিত। বিবাহ? হ্যাঁ, সে তো দিতেই হবে, কিন্তু আমাদের এই প্রাসাদ যে খালি হয়ে যাবে মেয়ে দুটো শ্বশুর বাড়ি চলে গেলে। কি আর করবো বলো, এটাই যে নিয়তি। আমি বলি কি, কাছে পিঠেই মেয়েদের বিবাহ দাও, আর যেই বাড়িতে দুই ছেলে সেই বাড়িতেই মেয়েদের বিবাহ দাও, তাহলে সব দিক থেকেই ভালো হবে। কথাটা তুমি মন্দ বলনি, আমি কালই বার হব জামাই খুঁজতে। তার পরের দিন প্রতাপ নারায়ণ চৌধুরী একটি ঘোড়ার গাড়ি করে তার জামাই খোঁজার জন্য পরিদর্শনে বেরোলেন। এক নির্জন দুপুরে তিনি একটি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে তার ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। আর ঠিক এমন সময় মুখে কাপড় বাঁধা তিনটে লোক আক্রমণ করলেন প্রতাপ বাবুকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় আমায় ছেড়ে দাও বলছি। এমন সময় মাঠের দূর থেকে দুটো ছেলে দেখল প্রতাপ বাবুকে কারা যেন আক্রমণ করছে। তারা দুজনে এগিয়ে এলো এবং সেই মুখে কাপড় বাঁধা তিনটে লোককে সেখান থেকে মেরে পালিয়ে যেতে বাধ্য করলো। উফ, তোমরা আমায় বাঁচালে। আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। আমাকে প্রাণে বাঁচানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং এই টাকাটা তোমরা রাখো, এটা দিয়ে আমি তোমাদের পুরস্কৃত করলাম। মাফ করবেন, এটা আমরা নিতে পারবো না। টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। প্রতাপ বাবু মনে মনে ভাবলেন, এরকম দুই জামাই যদি আমার হতো তাহলে মন্দ হতো না, যারা সাহসী এবং মানুষের বিপদে এগিয়ে আসে এবং টাকার প্রতি কোনো লোভ নেই। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। তোমরা কি দুই ভাই? হ্যাঁ, আমরা দুজন ভাই। আমার নাম সঞ্জয় আর ও আমার দাদা ধনঞ্জয়। আর তোমাদের বাড়ি কোথায়, আর তোমরা কি কাজ করো? আমাদের বাড়ি পাশের গ্রামে। আমি একজন কাঠুরে আর আমার দাদা একজন কুমোর। বিভিন্ন মাটির জিনিস বানিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করে। আমি যদি তোমাদের একটি প্রস্তাব দিই, তোমরা সেটা মাথা পেতে নেবে? কি প্রস্তাব? আমি আমার দুই কন্যার বিবাহ তোমাদের দুই ভাইয়ের সঙ্গে দিতে চাই। এরকম দুজন ছেলেই আমি খুঁজছিলাম যারা হবে সৎ, নির্লোভ এবং পরোপকারী।
প্রতাপবাবুর কথায় রাজি হয়ে গেল সঞ্জয় ও ধনঞ্জয় দুই ভাই। তারপর সঞ্জয়ের সঙ্গে রূপার এবং ধনঞ্জয়ের সঙ্গে দীপার বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর দীপা, ও দীপা, কোথায় গেলে গো? আমি এখন বেরোবো, দুটো ভাত দাও, খেয়ে যাই। আমি এইসব ভাত দিতে পারবো না, নিজেরটা নিজে বেড়ে খাও। এখন আমি এক জায়গায় কাজে বেরোবো আর তুমি এমন করছো, দূর। সঞ্জয় ভাত না খেয়েই কাজে চলে যায়। এই দীপা, তুই তো ভাইকে ভাত দিতে পারতিস, বেচারা না খেয়েই কাজে চলে গেল। সেই কখন আসবে? সারাদিন না খেয়ে থাকবে? তুই তোর নিজের কাজটা কর না, আমাকে কেন বলতে আসছিস? এতই দরদ যখন নিজে ভাতটা বেড়ে দিতিস। তুই কখনোই শোধরাবি না বোধহয়। সন্ধেবেলা সঞ্জয় ফিরে এলো। জানো, আজ কাঠগুলো অনেক টাকায় বিক্রি করতে পেরেছি। ভাবছি এরকম যদি অনেক টাকা রোজ রোজ বিক্রি হয় কাঠ, তবে আমরা খুব শীঘ্র একটা পাকা ঘর করতে পারবো। সত্যি? হ্যাঁ সত্যি, শুধু তুমি একটু সাথে থেকো। তারপর সঞ্জয় কাঠগুলো অনেক চড়া দামে বাজারে বিক্রি করতে থাকে এবং তারা খুব শীঘ্রই অনেক টাকা রোজগার করে একটা পাকা বাড়ি তৈরি করলো। শোনো, একটা কথা বলি, এই বাড়িতে যেন আবার তোমার দাদাদের থাকতে দিও না। ওরা কিন্তু এখন আলাদা খায়, অত মেলামেশার দরকার নেই। এ তুমি কি বলছো? ঠিকই বলছি, তোমার দাদা সামান্য কুমোর, আর তুমি এখন একজন ভালো কাঠুরে। অনেক চড়া দামে তোমার কাঠ বিক্রি হচ্ছে, চারদিকে সকলে জানছে তোমার নাম। তা তুমি ঠিকই বলেছ। অন্যদিকে গিন্নি, ও গিন্নি, এক গ্লাস জল দাও তো। এই নাও, রোদে তো একেবারে ঘেমে গেছো। কিন্তু কি ব্যাপার, তোমার হাঁড়ি কলসি একটাও বিক্রি হয়নি নাকি? যেমন নিয়েছিলে তেমনি তো ধরা রয়েছে। হ্যাঁ গো গিন্নি, কদিন ধরে আবার ব্যবসা একটু ভালো চলছে না। হাড়ি কলসি কিছুই বিক্রি করতে পারছি না, এদিকে হাতে একটা টাকাও নেই। কিভাবে যে সংসারটা চালাবো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। কবে যে ঠিক হবে? আমি একটা কথা বলবো? কি কথা? আমি বলি কি, চলো আমরা দুজনে মিলে গ্রামে একটা আচারের দোকান দিই। ছোটবেলায় আমার মা আমাকে আচার দেওয়া শিখিয়েছিল, জানো তো। কিন্তু আচারের দোকান কি চলবে? সৎভাবে কাজ করলে নিশ্চয়ই আমরা সফলতা পাবো একদিন, দেখো। বেশ, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখাই যাক। তারপর রূপা বিভিন্ন রকম আচার তৈরি করতে থাকলো এবং তারপর তারা দুজন মিলে গ্রামের মধ্যে একটি দোকান খুললো। আচার নেবেন গো? আচার, কেউ আচার নিলে আমার দোকানে চলে এসো। আমাদের দোকানে টাটকা টাটকা সব রকমের আচার পেয়ে যাবে। কি ব্যাপার ধনঞ্জয়, নতুন আচারের দোকান বুঝি? হ্যাঁ কাকা, আচার নিয়ে যাও, সব আমার বউ বানিয়েছে, একদম টাটকা আচার। তাই নাকি? কই দে তো দেখি। তারপর গোপাল একটু আচার চেখে দেখলো, বেশ খেতে। সত্যি তো, এই আচার দারুণ খেতে তো। ধীরে ধীরে রূপা ও ধনঞ্জয়ের আচারের দোকানের কথা গ্রামের সকলের মুখে মুখে ছড়িয়ে গেল এবং সকলে তাদের আচার বড্ড পছন্দ করতে লাগলো। ক্রমে তাদের আচার বিদেশেও রপ্তানি হতে শুরু করলো। একদিন, দেখেছো, আমি তোমায় বলেছিলাম না, সৎভাবে ব্যবসা করলে বা কাজ করলে সব কিছুই সম্ভব হয়। সবই তোমার জন্য। এবার আমাদের একটা দালান বাড়ি করা প্রয়োজন। তারপর রূপা ও ধনঞ্জয় ধীরে ধীরে একটি বিশাল দালান বাড়ি তৈরি করলো। অন্যদিকে দীপা, দেখেছো তোমার দাদার বৌদি কেমন বড়লোক হয়ে গেল? আরে বাবা, ওরা পরিশ্রম করছে তাই ফল পাচ্ছে। আমরা যতটুকু পরিশ্রম করব ততটুকুই তো পাবো, তাই না? চলো এক কাজ করি, আমরাও গ্রামে একটা দোকান দিই। দোকান? কিসের দোকান? মোরব্বার দোকান। আমি তো মোরব্বা বানাতে পারি, বিভিন্ন রকম মোরব্বা বানিয়ে বিক্রি করব দোকানে। তা বেশ। তারপর সঞ্জয় ও দীপা
গ্রামে একটি মোরব্বার দোকান দিল। তাদের দোকানও ক্রমাগত রমরমিয়ে চলতে শুরু করলো।